আজকে একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, যেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবখানে। প্রশ্নটা হলো ২৪-এর অভ্যুত্থান ডানপন্থীরা সফল করেছে, কিংবা এই অভ্যুত্থান ডানপন্থীদের ছিল। এই বয়ানটা কেন দিন দিন এত শক্তিশালী হয়ে উঠছে? এই প্রশ্নের উত্তর বুঝতে আমাদের আসলে বোঝা লাগবে গত ২৪ মাসে, অর্থাৎ ২ বছরে ঠিক কি ঘটেছে এই দেশে। কেউ অস্বীকার করতে পারবে না যে ইসলামকে যারা পছন্দ করেন তারা ২৪কে অনেক বেশি চেয়েছেন। তার মানে কি ডানপন্থী মানুষের হাত ধরেই জুলাই সফল হয়েছে? বিগ নাম্বার অফ ডানপন্থী পিপল। জুলাই আন্দোলনের পর আজ প্রায় ২ বছর। এর মধ্যে ১৯ মাস অন্তর্বর্তী সরকারের অধীনে ছিলাম, আর এখন আমরা আছি নির্বাচিত বিএনপি সরকারের ৫ম মাসে। ২ বছর কিন্তু খুব কম সময় না। এই সময়ে একটা রাষ্ট্র বদলে যাওয়ার কথা ছিল, কিন্তু আদতে বদলেছে কতটুকু? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের হিসাব বলছে নতুন সংসদের প্রায় ৭৯% সদস্যই কোটিপতি। যেই সংসদ তৈরি হলো ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে, সেই সংসদেও ক্ষমতার আসল মালিক পুঁজি, রাজনীতি না। ব্যাপারটা কাকতালীয় কিছু না, এটা একটা প্যাটার্ন, যেটা শেখ হাসিনার সংসদেও ছিল, খালেদা জিয়ার সংসদেও ছিল, এরশাদের সংসদেও ছিল। ফলে কথা বললে মনে হয় খুব বেশি বলা হয় না যে শুধু মুখ বদলেছে, কাঠামো বদলায়নি। অথচ জুলাই আন্দোলনের মূল দাবি কিন্তু ছিল কাঠামো বদলের। পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, বাজার সিন্ডিকেট ভাঙা, ঔপনিবেশিক আমলের রাষ্ট্র কাঠামো থেকে বের হওয়া ইত্যাদি। অন্তর্বর্তী সরকার ১১টা সংস্কার কমিশন গঠন করেছিল এই দাবিগুলো নিয়ে কাজ করার জন্য। প্রশ্ন হলো, সেই ১১টা কমিশনের রিপোর্ট কোথায় গেল? কে বাস্তবায়ন করলো? উত্তরটা আপনি জানেন। এবার মানবাধিকার প্রশ্নে আসি। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব বলছে ক্ষমতা বদলের পর থেকে এই ২ বছরে শতাধিক মানুষ মারা গেছে পুলিশি হেফাজতে থাকা অবস্থায়। আর সবচেয়ে অস্বস্তির জায়গাটা হলো, নির্বাচিত সরকার আসার পরও এই মৃত্যুর মিছিল পুরোপুরি থামেনি। যে সরকার ক্ষমতায় এসেছে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়ে, সেই সরকারের হেফাজতেও মানুষ মরছে। মানবাধিকার কমিশন আইনের কাঠামো নিয়ে বছরের পর বছর সমালোচনা করেছে যে বিএনপি, তারাই ক্ষমতায় এসে সেই একই দুর্বল কাঠামো বহাল রেখেছে। প্রশ্ন হলো, আপনি যদি সমালোচনা করেন একটা অন্যায় ব্যবস্থার, তাহলে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বদলান না কেন? অবশ্য উত্তরটা সহজ। ব্যবস্থাটা অন্যায় ছিল না তাদের কাছে, ব্যবস্থাটা ছিল সুবিধাজনক, যতক্ষণ সেটা নিজেদের হাতে থাকে। এবার আসা যাক সেই জায়গায় যেখান থেকে আজকের মূল প্রশ্নটা তৈরি হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০২৫ সালের এপ্রিল মাসে নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে ৪৩৩টি প্রস্তাব সম্বলিত একটি প্রতিবেদন জমা দিয়েছিল। সেইখানে বেশ কিছু সুপারিশ ছিল। তো সেই সুপারিশের তীব্র বিরোধিতা করে ইসলামী দলগুলো। বিরোধিতা গণতান্ত্রিক প্র্যাকটিস, ঠিক আছে, কিন্তু আপনাদের নিশ্চয়ই এর পরের ঘটনাও মনে আছে। মে মাসে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি মহাসমাবেশে এক বক্তা নারী কমিশনকে আক্রমণ করতে গিয়ে বেশ্যা কমিশন এবং নারীদের বেশ্যা বানানোর চেষ্টা করা হচ্ছে মর্মে মন্তব্য করেন। এখন ভাবেন, যে আন্দোলনে নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে গুলি খেয়েছে, লাঠিচার্জ সহ্য করেছে, সেই নারীদেরই অধিকারের কথা বলার অপরাধে সবচেয়ে নোংরা ভাষায় আক্রমণ করা হলো। ব্যাপারটা তো স্বাভাবিকভাবেই একটা মেসেজ ক্যারি করে। মেসেজটা হলো, তোমাদের আমরা পাশে চেয়েছি আন্দোলনের স্বার্থে, কিন্তু নিজেদের অধিকারের কথা বলার অনুমতি তোমাদের দেয়া হবে না। একই সময়ে আমরা দেখেছি মাজারে হামলা। শুধু বিশ্বাসের পার্থক্যের কারণে কবর থেকে তুলে লাশ পোড়ানো হয়েছে। এটা অন্তর্বর্তী সরকারের আমলে ঘটেছে, রাষ্ট্র তখনও দর্শকের ভূমিকায়। আর এখন নির্বাচিত সরকারের আমলে কুষ্টিয়ায় একজন পীরকে প্রকাশ্য দিবালোকে তার খানকায় পিটিয়ে কুপিয়ে হত্যা করা হলো, খানকা পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ ঘটনাস্থলে থেকেও ঠেকাতে পারল না। দিনের পর দিন পার হয়ে গেল, গ্রেফতার নেই। এখন এটা কি একটা বিচ্ছিন্ন অপরাধ, নাকি একটা প্যাটার্ন, যেখানে রাষ্ট্রযন্ত্র জেনে বুঝে চোখ বন্ধ রাখে যখন হামলাকারীর পরিচয় একটা নির্দিষ্ট রাজনৈতিক ঘরানার দিকে ইঙ্গিত করে? আরেকটা উদাহরণ দেখি আমরা। দেশের সবচেয়ে বড় 2টা সংবাদপত্রের অফিস প্রথম আলো আর ডেইলি স্টার আগুনে পুড়িয়ে দেওয়া হলো গত বছর 18 ডিসেম্বর। আপনাদের মনে থাকার কথা,
আটকে পড়া সাংবাদিকরা ছাদে আশ্রয় নিয়ে বাঁচার আকুতি জানাচ্ছিলেন ফেসবুকে। কেন এই হামলা? কারণ এই দুটো পত্রিকাকে মাসের পর মাস পরিকল্পিতভাবে দোসর ট্যাগ লাগানো হয়েছিল ফেসবুকে। বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে হামলার আগের কয়েকদিনে হাজার হাজার পোস্ট ছড়িয়েছে যেখানে সরাসরি ডাক দেওয়া হয়েছে অফিস পুড়িয়ে দেওয়ার জন্য। আর সেই ডাক দেওয়া পোস্টগুলোর প্রচার আর এঙ্গেজমেন্ট ছিল স্বাভাবিক আলোচনার পোস্টের চেয়ে বহুগুণ বেশি। ফলে এই হামলা যে স্বতঃস্ফূর্ত জনরোষ ছিল না, এটা যে স্ক্রিপ্টেড সংগঠিত একটা আক্রমণ ছিল, সেটা আজ অনেকেই মনে করেন। অনেকেরই অভিযোগ এর নেতৃত্বে ছিল নির্দিষ্ট কিছু ফেসবুক পেজ আর প্রবাসী ইনফ্লুয়েন্সার। একই সময়ে দোসর ট্যাগ দিয়ে ভাঙচুর চালানো হয় ছায়ানট ভবন আর আগুন দেয়া হয় উদীচী কার্যালয়ে। এখানে আসেন আমরা দোসর শব্দটা খেয়াল করি। যে কেউ প্রশ্ন তুললে, সমালোচনা করলে, ভিন্নমত পোষণ করলে তাকেই এক শব্দে দোসর বানিয়ে দেওয়া হয় ফেসবুকে। হাজার হাজার বট আর সংগঠিত আইডি থেকে একযোগে ট্রেন্ড তৈরি হয়। এই বয়ান তৈরির কাজটা এখন একটা শিল্পে পরিণত হয়েছে। যারা এই কাজ করছে তারা জানে জনমত কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা নির্দিষ্ট বিশ্বাস বা ভয়কে কাজে লাগিয়ে মানুষকে রাস্তায় নামাতে হয়। আবার এই একই সময়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পতাকা কালেমার পতাকার নামে মিছিলে উঠতে দেখা যাচ্ছে। অর্থাৎ যেই জঙ্গিবাদ নিয়ে এতদিন কথা হতো ফিসফিস করে, সেটা প্রকাশ্যে মাথা তুলছে। এখানেও প্রশ্ন উঠছে যে রাষ্ট্রকে এখানে দর্শকের চেয়ে বেশি কিছু বলা যাবে কি? এখন আসল প্রশ্নে ফিরি আবার, কেন এসব ঘটছে আর কেন এই বয়ান এত দ্রুত জায়গা করে নিচ্ছে মানুষের মাথায়? 1857 সালে ব্রিটিশরা এই উপমহাদেশে যে নীতি নিয়েছিল তার নাম ছিল ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো, শাসন করো। হিন্দু মুসলিম বিভাজন উস্কে দিয়ে তারা মূল প্রশ্ন থেকে মানুষের দৃষ্টি সরিয়ে রেখেছিল, যেখানে প্রশ্নটা ছিল কার হাতে সম্পদ আর কার হাতে ক্ষমতা। বাংলাদেশের আজকের অলিগার্করাও একই কৌশল রপ্ত করে নিয়েছে, শুধু ফর্মটা বদলেছে। ধর্মীয় উত্তেজনা, সাম্প্রদায়িক সংঘাত, কালচারাল ওয়ার, এগুলো এখন হয়ে উঠেছে মূল অস্ত্র। মজার ব্যাপার যেটা, এই অস্ত্র চালানোর জন্য রাষ্ট্রের প্রশ্রয় লাগে না সবসময়, শুধু রাষ্ট্রের নীরবতা লাগে। যে পুলিশ প্রথম আলোর সামনে ট্রাফিক জ্যামের অজুহাত দেয়, যে পুলিশ কুষ্টিয়ায় ঘটনাস্থলে থেকেও হামলা ঠেকাতে পারে না, সেই নীরবতাটাই কি সবচেয়ে বড় প্রশ্রয় নয়? দেখেন, যখন আপনি ব্যস্ত থাকেন পীরের হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে তর্ক করতে, নারী অধিকার নিয়ে গালাগালি করতে, দোসর খুঁজে বের করতে, তখন আপনার চোখের আড়ালে কি ঘটছে? জ্বালানি তেলের দাম বাড়ছে, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট আগের মতোই সক্রিয়, বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে, অর্থনৈতিক সার্বভৌমত্ব ধীরে ধীরে চলে যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠান আর দাতা সংস্থাদের হাতে। এসব নিয়ে টকশোতে ঝড় নেই, ট্রেন্ডিং আলাপ হচ্ছে না এইসব। কারণ এইসব নিয়ে আলোচনা হলে প্রশ্ন উঠবে ক্ষমতার মালিকদের দিকে, প্রশ্ন উঠবে সেই 79% কোটিপতি সাংসদের সম্পদের উৎস নিয়ে। তার চেয়ে অনেক সহজ, অনেক নিরাপদ মানুষকে ব্যস্ত রাখা একে অপরের সঙ্গে লড়াইয়ে। এখানে এসে দাঁড়ায় আজকের প্রশ্নটা। যখন প্রতিটা ঘটনায় দেখা যায় ধর্মীয় উগ্রবাদ মাথা তুলছে, নারীরা আক্রান্ত হচ্ছে, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, আর রাষ্ট্র প্রত্যেকবার দুর্বল প্রতিক্রিয়া দেখাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা ধারণা কি শক্ত হতে থাকে না, যে এই অভ্যুত্থানটা আসলে ছিনতাই করে নিয়েছে একটা নির্দিষ্ট ডানপন্থী ঘরানা। এই বয়ান কেন শক্তিশালী হচ্ছে? কারণ প্রতিদিনের বাস্তবতা এই বয়ানকে প্রমাণ যোগাচ্ছে। কিন্তু এখানেই ফাঁদটা লুকিয়ে আছে। কারণ যতক্ষণ আপনার মনোযোগ আটকে থাকবে, অর্থাৎ আমাদের মনোযোগ আটকে থাকবে এই সব বিতর্কে, ততক্ষণ আমরা প্রশ্ন করব না কেন সংসদের 79% কোটিপতি, কেন 11টা সংস্কার কমিশনের রিপোর্ট ফাইলবন্দি, কেন পুলিশি হেফাজতে মানুষ মরে যাচ্ছে অবিরাম। আমরা জানি 24 জুলাই আন্দোলন কোনো মতাদর্শের সম্পত্তি ছিল না। জুলাই আন্দোলন ছিল কাঠামো ভাঙার আন্দোলন। সেই কাঠামো কি আজও দাঁড়িয়ে নেই? সেই বৈষম্য কি আজও টিকে নেই? শেখ হাসিনার সেই সময়ের রাজনীতি আজও কি রিপিট হচ্ছে না? আজও কি শুধুই সামনে বসে নেই নতুন মুখ? আর যতদিন আমরা আটকে থাকব সাম্প্রদায়িক তর্কে, ধর্মীয় বিভাজনে, দোসর খোঁজার নেশায়, ততদিন আসল প্রশ্নগুলো অন্ধকারেই থেকে যাবে হয়তো। প্রশ্ন হলো, আমরা কোন প্রশ্নটা করব? কে কোন মতাদর্শের, নাকি কার পকেটে যাচ্ছে আমার আপনার টাকা? উত্তর আপনার হাতে।
পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।